একটি নিস্তব্ধ রাত। শহরের ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বাড়ি। অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে সাহায্যের আর্তনাদ, আর ভেতরে চলছে এমন সব ঘটনা যা বাইরের পৃথিবী কখনোই জানে না। কিছু চোর, কিছু অপ্রত্যাশিত অতিথি, আর কিছু সাধারণ মানুষ, সবাই একে একে সেই বাড়ির ভিতর আটকা পড়ে যায়। প্রথমে মনে হবে এসব হয়তোবা কাকতালীয় ঘটনা, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি দরজা, প্রতিটি দেয়াল আর প্রতিটি মুহূর্ত যেন সাজানো এক মৃত্যুর খেলায় পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খেলার নেপথ্যে কে আছে? সবাইকে কেন আটকে রাখা হয়? আর এই খেলায় কে বাঁচবে, কে মরবে? এমন এক রহস্যময় রাতের গল্প যার প্রতিটি পদক্ষেপ আপনাকে টেনে নিয়ে যাবে অন্ধকারের আরও গভীরে, আর শেষটা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ লকডের কথা। গভীর রাত। মাইক্রোবাস থেকে নেমে এক ব্যক্তি টায়ার রিপেয়ার শপের সামনে বসে থাকা এক লোককে তার গাড়ির টায়ার রিপেয়ার করে দিতে বলে। তবে লোকটি যখনই তার টায়ার খুলতে যাবে, মাইক্রোবাসের লোকটি ওই লোকের মাথায় আঘাত করে তাকে গোপন একটি স্থানে নিয়ে যায়। এরপর লোকটির মাথায় কোথায় কোথায় আঘাত করতে হবে সেই নোটস দেখে দেখে একটি হাতুড়ি দিয়ে সেই সকল স্থানে আঘাত করে। অন্য দৃশ্যে এক বাবা মা তাদের ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিল, কিন্তু ছেলেটা রাস্তার ওপাশে বেলুন দেখে বেলুনের দোকানে বেলুন কিনে ফেরার পথে একটি কার এসে ধাক্কা দেয়। ছেলেটির বাবা মা দ্রুত ছেলেটিকে শহরের একটি বড় হসপিটালে নিয়ে যায়। ছেলেটির মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, পালসও ড্রপ করছিল। তাই দায়িত্বরত নার্স হসপিটালের চিফ নিউরোসার্জনকে কল করে ওই ছেলেটির বিষয়ে জানায়। ডক্টর ওই ছেলেটির স্ক্যানগুলো চেক করে তাদেরই হসপিটালের অন্য একজন নিউরোসার্জন ডক্টর আনন্দকে ডাকতে বলে। যদিও ডক্টর আনন্দ একটানা 3টি সার্জারি করে মাত্রই বাড়িতে গিয়েছে, তারপরও নার্স আনন্দকে কল করে এই বিষয়টি জানায়। আনন্দ প্রথমে তার মেইল ওপেন করে রিপোর্টসগুলো দেখে, এরপর একটু স্টাডি করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে আনন্দ যখন বের হচ্ছিল, তখন আনন্দের বাড়ির সামনে রেইনকোট পরা কেউ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে আনন্দ হসপিটালে পৌঁছেই দেখে ছেলেটিকে ওটিতে নেওয়া হয়েছে। চিফ নিউরোসার্জন আনন্দের অপেক্ষা করছিল, তাই আনন্দ প্রস্তুতি নিয়ে ওটিতে চলে যায়। এরপর চিফ সার্জন আনন্দকে জানায় ব্রেনে যে ইনজুরি হয়েছে তাতে হয়তোবা ওকে বাঁচানো যাবে, কিন্তু মেমোরি ফিরিয়ে আনা অসম্ভব। এই জন্য আনন্দ একটি ভিন্ন প্রসিডিউরে সার্জারি শুরু করে। আনন্দ মূলত কী করতে চাইছে চিফ নিউরোসার্জন নিজেও বুঝতে পারছে না। এদিকে অ্যানেস্থেসিয়ার যে ডক্টর ছিল, ডক্টর মিসবা, সে ওটির মধ্যে আছে ঠিকই, কিন্তু অন্যমনস্ক। সে কিছু একটা ভাবছে। এদিকে ওটিতে থাকা সবাই এখন অবাক হয়ে আনন্দের সার্জারি দেখছে, কারণ এমন কিছু তারা আগে কখনো দেখেনি। অবশ্য বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনন্দ তার সার্জারি সফলভাবে সম্পন্ন করে, কিন্তু চিফ নিউরোসার্জন এখনও বুঝতে পারছে না আনন্দ কিভাবে ওই ছেলেটার মেমোরি রিস্টোর করল। আনন্দ বলে, আমি শুধু অল্টার করেছি, এছাড়া কিছু না। অবশ্য আনন্দ এই বিষয় নিয়ে বেশ কয়েক বছর যাবৎ রিসার্চ করছিল, তাই চিফ নিউরোসার্জন ধারণা করছে আনন্দের রিসার্চ হয়তোবা এখন কাজে আসতে শুরু করেছে। আর তারা এটাও জানে আনন্দের রিসার্চ যদি একবার কমপ্লিট হয়ে যায়, সেটা হবে নিউরোলজির একটা আশ্চর্য। এর মধ্যে আরেকটি ইমার্জেন্সি কেস এসে পড়ায় আনন্দ সেই সার্জারিতেও অ্যাটেন্ড করে অবশেষে বাড়িতে ফিরে যায়। তবে বাড়িতে ফেরার পর আনন্দের কেন যেন মনে হচ্ছিল তার ঘরে অন্য কেউ আছে, যদিও কারো থাকার কথা নয়। আনন্দ প্রথমে তার বিড়ালটাকে দুধ খেতে দেয়, এরপর একটি অ্যাপেল কাটতে যাচ্ছিল। তখনই অ্যানেস্থেসিয়ার ডক্টর মিসবা কল করে, মানে যে ওটিতে অন্যমনস্ক ছিল। মিসবা আনন্দের সাথে দেখা করে কিছু শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু আনন্দ বলে 6 ঘন্টা পরে তো আমি ডিউটিতে আসবো, তখন বলো। মিসবা বলে, না স্যার, আমার এখনই দেখা করতে হবে। আমার মধ্যে সুইসাইডের প্রবণতা দেখা দিয়েছে, আমি শুধু 10 মিনিটের জন্য আপনার সাথে কথা বলবো। আবার মিসবার আসতেও 30 মিনিট সময় লাগবে। তাই আনন্দ বলে, ঠিক আছে, তুমি চলে এসো। এরপর আনন্দ অ্যাপেল কেটে সোফায় বসে টিভি দেখতে দেখতে অ্যাপেল খাচ্ছিল। তখনই কেউ দরজায় বেল বাজায়। খুলতে একটি মেয়ে জানায়, স্যার, আমার নাম প্রিয়া, আমার কার্ডটা নষ্ট হয়ে গেছে আর দাদির শ্বাসকষ্ট, দয়া করে একটু আশ্রয় দিন। তখনই আমরা দেখতে পাই দরজা আনন্দ খোলেনি, অভিলাষ নামে একজন খুলেছে। অভিলাষ প্রথমে রাজি হচ্ছিল না। তখন প্রিয়া অনুরোধ করে, স্যার, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মধ্যে লোক এসে পড়বে, ততক্ষণের জন্য আশ্রয় দিন। অবশেষে অভিলাষ রাজি হলে প্রিয়া তার দাদিকে নিয়ে আসে। প্রিয়ার দাদি গায়ত্রী আবার একটু কথা বেশি বলে। সে এই কথায় সেই কথায় যখন জানতে পারে অভিলাষ এখনও অবিবাহিত, তখন নাতনি জামাই বানানোর ধান্দা শুরু করে দেয়। এমনকি অভিলাষের কাছে চা বা কফি খেতে চায়। এই জন্য অভিলাষ কিচেনে গিয়ে আনন্দের বিড়ালকে দেয়া দুধ দিয়ে
তাদেরকে কফি বানিয়ে দেয়। অন্যদিকে মিসবাকে দেখা যায় একটি ওয়াইন শপ থেকে 2টি বোতল কিনে আনন্দের বাড়ির দিকে আসছে। এর মধ্যে মিসবার ওয়াইফ ফাতিমা কল করে। ফাতিমা জানতে চায় তুমি কোথায়। মিসবা বলে আমি হসপিটালের ওটিতেই আছি। তাদের দুজনের কথা আমরা জানতে পারি ফাতিমা মিসবাকে সব কিছু নিয়ে সন্দেহ করে। ফাতিমা মনে করে মিসবার হসপিটালের এক নার্সের সাথে রিলেশন আছে আর মিসবা এখনও তার সাথেই রয়েছে। এই সন্দেহের জন্য দুজনের সংসারে কোনো শান্তি নেই। এমনকি মিসবাও সহ্য করতে না পেরে এখন আত্মহননের চিন্তা পর্যন্ত করছে। মূলত এজন্য এই ব্যাপারে কথা বলতেই মিসবা আনন্দের বাড়িতে যাচ্ছে। তবে ফাতিমার বিভিন্ন প্রশ্ন আর সন্দেহ দেখে মিসবা ড্রাইভ করা অবস্থাতে ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে প্রিয়ার গায়ত্রী কফি খাচ্ছিল। হঠাৎই গায়ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়। প্রিয়া তখন অভিলাষকে গায়ত্রীর ব্যাগ থেকে একটি ইনহেলার বের করে দিতে বললে অভিলাষ যখনই ইনহেলারটি বের করে দেয় গায়ত্রী অভিলাষের মুখে স্প্রে করে অভিলাষকে বেহুশ করে ফেলে। এরপরই আমরা জানতে পারি এরা দুজনই মূলত চোর। আর এই মেয়েটির নাম প্রিয়া নয়, তার আসল নাম বৈষ্ণবী। বৈষ্ণবীরা প্রথমে অভিলাষকে বেঁধে ফেলে। এরপর বৈষ্ণবী পুরো ঘর তল্লাশি শুরু করে আর খুঁজতে খুঁজতে উপরের ঘরের লকারের মধ্যে বিপুল পরিমাণ টাকাও পায়। টাকাগুলো নিয়ে বৈষ্ণবী বলছিল সে তার ভাগের টাকা নিয়ে গ্রামে চলে যাবে, এখন থেকে এগুলো আর করবে না। গায়ত্রী বলে তা পরে দেখা যাবে, আগে প্রমাণগুলো নষ্ট করি। এই জন্য গায়ত্রী তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে দিচ্ছিল। অন্যদিকে বৈষ্ণবী উপরে অন্য একটি রুম দেখেছে, তাই ওই রুমে গিয়ে সেই রুমের কাপড়টি খোলার চেষ্টা করছিল। গায়ত্রীর সব প্রমাণ মিটিয়ে টাকার ব্যাগ নিয়ে বাইরে গাড়িতে থাকা তাদের আরেক সহযোগী সাগরকে ডাকছিল, কিন্তু বৃষ্টির জন্য সাগর শুনতে পাচ্ছে না। তখনই গায়ত্রী লক্ষ্য করে বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো, তাই গায়ত্রী একটু ভয় পেয়ে যায়। গায়ত্রী টাকার ব্যাগটি বাইরে রেখেই ভিতরে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করতে যাচ্ছিল। তবে একটা একটা করে ডিলিট করতে গিয়ে গায়ত্রী লক্ষ্য করে আনন্দ বাইরে দাঁড়িয়েছিল। তখন আনন্দের পিছু দিয়ে রেইনকোট পরা কেউ একজন ঘরের মধ্যে ঢুকেছে, তার মানে ওই ব্যক্তিটি ঘরের মধ্যে আছে। এদিকে বৈষ্ণবী ওই কাপড়টি খুলতেই আনন্দ বেরিয়ে আসে, তবে আনন্দ এখনও সেন্সলেস। এরপর আমাদের দেখানো হয় গায়ত্রী আর বৈষ্ণবী কিভাবে এই কাজ শুরু করল। গায়ত্রী প্রথমে তার নিজের নাতনি গৌরীকে নিয়ে এই কাজ করত। ওই সময় তাদের জয় নামে একজন ড্রাইভার ছিল, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ির তথ্য জোগাড় করত। পরবর্তীতে গায়ত্রী গৌরীকে নিয়ে ওই সকল বাড়িতে গিয়ে তাদেরকে টার্গেট করে লুট করত। এইভাবে একদিন এক বাড়ি থেকে তারা 34 লক্ষ টাকা চুরি করে। তবে ওই টাকা নিয়ে ফেরার সময় গৌরী গায়ত্রীকে জানায় গৌরী আর জয় একে অন্যকে ভালোবাসে, এমনকি তারা বিয়ে করার পরিকল্পনা করেছে। তাই গৌরী এবং জয় গায়ত্রীকে ধোঁকা দিয়ে গায়ত্রীকে গাড়ি থেকে ফেলে চুরির ওই 34 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর কয়েকজন মানুষ গায়ত্রীকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সুস্থ হয়ে গায়ত্রী জানতে পারে তার ছোট বোনের ছেলে সাগর হসপিটালে, তাই গায়ত্রী সেখানে চলে যায়। আর গিয়ে নিজের বোনের কাছে জানতে পারে সাগর দিব্যা নামে একটি মেয়েকে ভালোবাসত। ওই মেয়ের পিছে অনেক টাকা খরচও করেছে, কিন্তু ওই মেয়েটা সাগরকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাই সাগর পরপর 2 বার হারপিক খেয়ে আত্মহননের চেষ্টা করেছে। এ যাত্রায় বেঁচে গেছে, সামনে কি হবে সেটা নিয়ে এখন সে চিন্তিত। গায়ত্রী তখন সাগরের সাথে দেখা করে সাগরকে বোঝায় যে এই ভালোবাসা তো মোহমায়া, সবার আগে তো টাকার প্রয়োজন। তোমার কাছে টাকা থাকলে সব কিছু তোমার কাছে থাকবে, আর টাকা কিভাবে উপার্জন করতে হবে সেই রাস্তা আমার কাছে আছে। মানে সাগরকে ভুজুং ভাজুং দিয়ে তার পরবর্তী সহযোগী বানিয়ে নেয়। আর ওই হসপিটালেই গায়ত্রীর বৈষ্ণবীর সাথে দেখা হয়। বৈষ্ণবীর ছোট বোন অসুস্থ, কিন্তু বৈষ্ণবীর কাছে চিকিৎসা করানোর মতো অত টাকা নেই। গায়ত্রী তখন বৈষ্ণবীকে দেখেই বুঝতে পারে বৈষ্ণবীর টাকার প্রয়োজন। তাই গায়ত্রী খুব চতুরতার সাথে বৈষ্ণবী সেই সুযোগটি নিয়ে বৈষ্ণবীকেও তার সাথে কাজ করার অফার করে। বৈষ্ণবীর যেহেতু তার ছোট বোনের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই বৈষ্ণবীও গায়ত্রীর কথা রাজি হয়ে যায়। এরপর গায়ত্রী বৈষ্ণবী এবং সাগরকে তার ইস্পাতে নিয়ে কয়েকদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে আবার আগের মতো করে কাজ শুরু করে। সাগর বিভিন্ন বাড়ির তথ্য জোগাড় করত, আর এরপর তারা প্ল্যান করে সেই সকল বাড়িকে টার্গেট করে সেখান থেকে চুরি করত। এইভাবেই মূলত তারা আনন্দের বাড়িতে টার্গেট করে চুরি করতে এসেছে, কিন্তু এই বাড়িতে এসে তারা ফেসে যাবে তারা সেটা কল্পনা পর্যন্ত করেনি। সিন চলে আসে প্রেজেন্টে। বৈষ্ণবী আনন্দের পাশে বসেছিল। এদিকে নিচে সিসিটিভি ফুটেজ দেখে গায়ত্রী উপরে এসে বৈষ্ণবীকে সিসিটিভির বিষয়ে জানায়। বৈষ্ণবীর কথা আমরা যে সকল বাড়িতে চুরি করেছি সব জায়গায় তো সিসিটিভি ছিল। গায়ত্রীর কথা সিসিটিভি ছিল সেটা মানলাম, কিন্তু এখানে আমি অন্য কিছু দেখেছি। গায়ত্রী বৈষ্ণবীকে রেইনকোট পরা ওই ব্যক্তির কথা জানায় যে এই বাড়িতে অন্য কেউ আছে। ওই লোকটাই হয়তোবা এই ব্যক্তির এই অবস্থা করেছে। বৈষ্ণবীর সবকিছু শোনার পর বলছিল চলো দাদি দ্রুত এখান থেকে পালিয়ে যাই। তবে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই আনন্দের জ্ঞান ফিরে আসে।
আনন্দ তাদের কাছে একটু পানি চায়। বৈষ্ণবী পানির বোতল এনে দিলে আনন্দ তাদের কাছে জানতে চায় আপনারা কারা, আর আমার বাড়িতে আপনারা কি করছেন। আনন্দের কথা শুনে গায়ত্রী তো পুরো অবাক। গায়ত্রীর কথা, এটা যদি আপনার বাড়ি হয় তাহলে নিচে আমরা যাকে বেঁধে রেখে এসেছি সে তাহলে কে? এরপর গায়ত্রী এবং বৈষ্ণবী আবার নতুন একটি গল্প সাজায়। গায়ত্রী আনন্দকে বলে, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমরা সাহায্যের জন্য আপনার বাড়িতে এসেছি। এরপর ওই ব্যক্তি দরজা খুলেছে, আমরা তো ভেবেছিলাম সেই বাড়ির মালিক। বৈষ্ণবী বলছিল, প্রথম থেকে তার উপর আমাদের সন্দেহ হচ্ছিল, সে আমার সাথে কেমন যেন উদ্ভট আচরণ করছিল। আমরা যখন তার ইন্টেনশন বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখনই সে আমাদের উপর অ্যাটাক করে বসে, আর আমরাও আমাদের সেলফ ডিফেন্সে ওই ব্যক্তিকে আঘাত করে তাকে বেঁধে ফেলি। গল্প বলতে বলতে গায়ত্রীরা যখন আনন্দকে নিচে নিয়ে আসে, এসেই দেখে অভিলাষকে তারা যেখানে বেঁধে রেখে গিয়েছিল সেখানে অভিলাষ নেই। অভিলাষ তার হাতের বাঁধন খুলে পালিয়েছে। এরপর আনন্দ সিসিটিভি চেক করে দেখে অভিলাষের বের হওয়ার কোনো ফুটেজ নেই, তার মানে অভিলাষ ঘরের মধ্যে আছে। তাই বৈষ্ণবী উপরের ঘরে গিয়ে তল্লাশি শুরু করে, কিন্তু উপরের ঘরে 2টি রুম তল্লাশি করে সে জানায় উপরও তো নেই। ভিতরের 2টি রুমও তল্লাশি করে, সেখানে অভিলাষকে দেখা যাচ্ছে না। তবে কিচেনের পাশের একটি রুমে তল্লাশি করতে গেলেই অভিলাষ বৈষ্ণবীর মুখ চেপে ধরে। আনন্দ সাথে সাথে অভিলাষের গলায় একটি ইঞ্জেকশন দিয়ে অভিলাষকে বেহুশ করে দেয়। কিন্তু কে এই অভিলাষ, আর কেন সে আনন্দের বাড়িতে এসেছে, চলুনের পিছের গল্পটি জেনে আসি। সিন চলে যায় 5টে। আমরা দেখতে পাই আনন্দ মেডিকেল কলেজের স্টুডেন্টদের ক্লাস নিচ্ছে। এখানে আমরা অভিলাষকে দেখতে পাই, তার মানে অভিলাষ আনন্দের স্টুডেন্ট। আনন্দের লেকচার শেষ হওয়ার পর আনন্দ একটি সার্জারি করতে যায়। নিয়ম অনুযায়ী প্রতিদিন শিডিউল করে কিছু স্টুডেন্টদের অপারেশন থিয়েটারে রাখা হয়। আজ অভিলাষের নাম নেই। তারপর অভিলাষ অন্য একজন স্টুডেন্টের নাম ব্যবহার করে আনন্দের অপারেশন থিয়েটারে চলে যায়। যেহেতু সবাই মাস্ক পরা ছিল তাই অভিলাষ ধারণা করেছিল আনন্দ হয়তোবা তাকে চিনতে পারবে না, কিন্তু আনন্দের কাছে সে ধরা পড়ে যায়। আর অপারেশন শেষ হওয়া মাত্রই আনন্দ অভিলাষকে তার রুমে ডাকে। আনন্দ অভিলাষের কাছে প্রথমে জানতে চায় অভিলাষ কেন ওটা করেছে। অভিলাষ তখন আনন্দকে সরি বলে। আনন্দ বুঝতে পারছিল অভিলাষ কেন এটা করছে, তাই আনন্দ অভিলাষকে তার রিসার্চের একটি ফাইল ধরিয়ে দেয়, যা আমি এ পর্যন্ত যা কিছু রিসার্চ করেছি এই ফাইলের মধ্যে আছে। এরপর থেকে আর এমন করার চেষ্টা করবে না। অভিলাষ তো মহা খুশি। অভিলাষ বাড়িতে গিয়ে তার মাকেও বিষয়টি জানায়। অভিলাষের বাড়িতে শুধু অভিলাষের মাই ছিল। তবে পরবর্তী দিন অভিলাষ যখন ক্লাসে আসতে যাবে তখনই অভিলাষ লক্ষ্য করে অভিলাষের মা ব্রেন স্ট্রোক করছে। তাই অভিলাষ দ্রুত তার মাকে হসপিটালে অ্যাডমিট করে। এরপর ডক্টর আনন্দের সাথে দেখা করে আনন্দকে বলে, স্যার, আমি আমার মাকে শহরের সবথেকে বড় বড় নিউরোসার্জন দেখিয়েছি, তারা কেউই আমাকে সাহস দিচ্ছে না। তারা সবাই বলছে মাকে সুস্থ করা সম্ভব নয়। শুধুমাত্র আপনার ভরসায় আমি মাকে এই হসপিটালে নিয়ে এসেছি। আপনি আমাকে সাহায্য করুন, আমার মাকে বাঁচান। কিন্তু অভিলাষের মায়ের কন্ডিশন জানার পর আনন্দ শুধু অভিলাষকে বলে, তোমার মায়ের যে পরিস্থিতি এতে বাঁচার সুযোগ মাত্র 1%। প্র্যাকটিক্যাল হও, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো, এখানে আমার করার কিছুই নেই। বলে আনন্দ আবার ক্লাসে চলে যায়। সিন চলে আসে প্রেজেন্টে। যদিও আনন্দ অভিলাষকে আগে থেকে জানে, তারপর গায়ত্রীদের কাছে অস্বীকার করছে। এমনকি আনন্দ গায়ত্রীদের এটাও জানায়, ও কেন আমার উপর অ্যাটাক করতে এসেছে আমি সেটা জানি না, তবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের ধন্যবাদ। উল্টো বৈষ্ণবীরা বলছিল, আপনি না বাঁচালে আমরাই মরতাম। আনন্দ তখন গায়ত্রীদের কফি অফার করে। গায়ত্রীও রাজি হলে আনন্দ কিচেনে গিয়ে কাপগুলো রাখা দেখে বুঝতে পারে এর আগেও কাপগুলো ব্যবহার হয়েছিল। তাই আনন্দ গায়ত্রীদের জন্য কফি নিয়ে এসে পুলিশকে কল করতে যাচ্ছিল। পুলিশের কথা শুনে গায়ত্রীরা পুরো চমকে ওঠে। তবে গায়ত্রীরা প্রথমে বলছিল এমন ব্যক্তিকে পুলিশে দেওয়া উচিত, পুলিশ আসলে ওকে পুলিশে দিয়ে দিবেন। আমরা এখন চলে যাই। আনন্দের কথা, বাইরে বৃষ্টি পড়ছে, আপনাদের গাড়িও নষ্ট, এত রাতে আপনারা কিভাবে যাবেন। গায়ত্রী বলে, আমাদের কথা চিন্তা করতে হবে না, আপনাকে আর কষ্ট দিব না, আমরা চলে যাই। আনন্দ বলে, দেখুন এখানে কি ঘটেছিল তার জন্য তো আইউটনেস দরকার, তাই পুলিশ আসলে পুলিশকে আপনার জবানবন্দি দিয়ে এরপর চলে যাবেন। এতে করে গায়ত্রীরা পড়েছে এক বিপদে। গায়ত্রীরা এখন আনন্দকে কি বলবে। তখন গায়ত্রী প্ল্যান করে আবার শ্বাসকষ্টের নাটক করে। বৈষ্ণবী আনন্দকে বলছিল দাদির ব্যাগের মধ্যে ইনহেলার আছে, ইনহেলারটা দিন। তবে আনন্দ ইনহেলার বের করে বুঝতে পারে এখানে কোনো একটা গন্ডগোল নিশ্চয় আছে। তাই আনন্দ ফ্রিজ থেকে স্যালাইন বের করে গায়ত্রীকে স্যালাইন পুশ করতে যাচ্ছিল, কিন্তু গায়ত্রী পুশ করতে দিচ্ছে না। বৈষ্ণবী আনন্দকে অজ্ঞান করার জন্য সুযোগ খুঁজছিল। তবে যখনই বৈষ্ণবী গায়ত্রীকে ওই ইনহেলারটি দেয় ততক্ষণে আনন্দের কাছে থাকা ইনহেলার দিয়ে আনন্দ গায়ত্রীকে বেহুশ করে ফেলে, আর বৈষ্ণবীরও হাত বেঁধে রাখে। আনন্দ বলে, দেখো প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল, এখন সত্যি করে বলো তোমরা কারা, আর আমার বাড়িতে কেনই বা এসেছ। এদিকে বৈষ্ণবী লুকিয়ে সাগরকে বারবার মেসেজ করছে,
কিন্তু সাগর তো গাড়ির মধ্যে ঘুমোচ্ছে, তাই বৈষ্ণবীর কোনো মেসেজও সে দেখতে পারছে না। মূলত সাগররা যখন আনন্দের বাড়িতে চুরি করতে আসছিল, তখনই একটি ট্রাফিক সিগন্যালে সাগর তার সাবেক গার্লফ্রেন্ড দিব্যাকে তার স্বামীর সাথে দেখতে পেয়েছিল, মানে যে সাগরকে ধোঁকা দিয়ে পালিয়েছে। এটা দেখার পর সাগরের মনটা এমনিতেই খারাপ ছিল। আর আনন্দের বাড়ির সামনে এসে গায়ত্রী সাগরের মন খারাপ দেখে যখন সাগরের কাছে তার মন খারাপের বিষয় জানতে চায়, তখন সাগর দিব্যার বিষয় বলে যে আমাকে ধোঁকা দিয়ে স্বামী নিয়ে কত শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। গায়ত্রী তখন ভয় পাচ্ছিল সাগর হয়তোবা উল্টা সোজা কিছু করে ফেলতে পারে, কারণ এদিকে সে আবার সাগরের কাছে একটি রিভলভার দিয়ে রেখেছে, তাই সাগর থেকে সেই রিভলভার চাচ্ছিল। সাগর বলে, চিন্তা করো না, এটা আমি ব্যবহার করব না, তোমরা যাও। তখনই বৈষ্ণবী এসে পড়ায় গায়ত্রী চলে গিয়েছিল। আর এদিকে দিব্যার কথা চিন্তা করে করে সাগর ড্রাগ নিয়ে মাতাল অবস্থা এখন পড়ে আছে। এদিকে বৈষ্ণবীর থেকে কথা বের করতে আনন্দ বারবার পুলিশকে কল করে নাটক করছে। তবে বৈষ্ণবী পড়ার আগে একবারের জন্য ওয়াশরুম ইউজ করতে চায়। আনন্দ তাই বৈষ্ণবীকে নিচের ওয়াশরুমে নিয়ে যায়। বৈষ্ণবী মূলত ওয়াশরুম ব্যবহার করতে আসেনি। ড্রয়িং রুমের মধ্যে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই বৈষ্ণবী ওয়াশরুমে এসে সাগরকে হেল্প করতে বলছে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কোনো মেসেজই যাচ্ছে না। এই জন্য একসময় বাধ্য হয়ে বৈষ্ণবী ওয়াশরুম থেকে বের হয়ে আসে, কিন্তু এসেই দেখে গায়ত্রী সেখানে নেই। আনন্দ জানায় উপরের ঘরে আছে, তাই বৈষ্ণবী উপরে গিয়ে দেখে আনন্দ গায়ত্রীকে বেডরুমে শুয়ে রেখেছে। এরপর বৈষ্ণবী নিচে এসে আনন্দকে যখনই বলতে যাবে, ঠিক তখনই মিসবা এসে পড়ে। আনন্দ দরজা খুলে মিসবার হাতে বোতল দেখে মিসবাকে বলে, এগুলো কি? আমি তোমার সাথে এখানে রং তামাশা করতে পারবো না। তুমি বিপদের কথা বলেছ বলে আমি তোমাকে আসতে বলেছিলাম, তার মানে এসব না। তবে মিসবা এখানে একা আসেনি, মিসবার সাথে ইন্সপেক্টর এসেছে। কেন এসেছে সেটা আমরা একটু পর বলবো। এদিকে ইন্সপেক্টর ঢোকা মাত্রই ইন্সপেক্টরকে দেখেই বৈষ্ণবী চিনতে পেরে দ্রুত বৈষ্ণবী লুকিয়ে পড়ে। আনন্দ প্রথমে মিসবা এবং ইন্সপেক্টরকে টাওয়াল দেয়। এরপর তারা যেহেতু ড্রিঙ্কস নিয়ে এসেছে, তাই ড্রিঙ্কস করতে গ্লাস এবং পানি এনে দেয়। তবে 2টি গ্লাস দেখে ইন্সপেক্টর জানতে চাচ্ছিল 2টি কেন, আপনি খাবেন না? আনন্দ জানায়, আমি ড্রিঙ্ক করি না। মিসবা ইন্সপেক্টরকে একই কথা জানায়, স্যার ড্রিঙ্কস করে না। এরপর ড্রিঙ্ক করতে করতে মিসবা জানায়, মিসবা যখন ফাতিমার সাথে কথা বলতে বলতে ড্রিঙ্ক করছিল আর ড্রাইভ করছিল, একসময় সে পুলিশের ব্যারিকেডে গিয়ে আঘাত করে। আর ইন্সপেক্টর তাকে দেখতে পেয়ে তার সাথে আনন্দের বাড়ি পর্যন্ত এসেছে। মূলত ইন্সপেক্টর অন্য কোনো কারণে আসেনি, আনন্দের সাথে 2টি বোতল দেখে এই বোতলগুলো খালি করতেই সে এসেছে। এদিকে আবার ইন্সপেক্টর আর মিসবাকে বাড়িতে ঢুকতে দেখে সাগরও গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তার মানে বৈষ্ণবীদের বাঁচার আশা একদমই নেই। এরপর মিসবা ড্রিঙ্ক করতে করতে তার আর ফাতিমার বিষয়ে সব কিছু খুলে বলে যে ফাতিমা সব বিষয় নিয়ে আমাকে সন্দেহ করছে, এই জন্য আমার এখন বাঁচার ইচ্ছা নেই। ইন্সপেক্টর মিসবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিসবার কথাও একটা সাইকো, আমার জীবনটা শেষ করে ফেলেছে। এদিকে ইন্সপেক্টর ডিউটিও শেষ, বাড়িতে যাওয়ার কথা, তাই ইন্সপেক্টর তার বউকে জানানোর জন্য ফোন করতে যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক নেই। তাই ইন্সপেক্টর আনন্দের ল্যান্ডলাইনের বিষয়ে জানতে চায়। আনন্দ বলে, আমার এখানে ল্যান্ডলাইন নেই। অবশ্য ইন্সপেক্টর একটু অবাকই হয়, এত বড় বাড়ি, বাড়িতে কেউ নেই, ল্যান্ডলাইনও নেই, এটা একটা কেমন বিষয় না? তাই ইন্সপেক্টর দরজা খুলে বাইরে গিয়ে তার ওয়াইফকে কল করে জানিয়ে দেয় আজকে স্পেশালিটি ডিউটির কারণে সে বাড়িতে আসতে পারছে না। অবশ্য তার ওয়াইফ বুঝতে পারে সে তাকে মিথ্যা বলছে। অন্যদিকে বৈষ্ণবীকে দেখা যায় পিছের দরজা দিয়ে বের হয়ে দেয়াল টপকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আনন্দের বাড়ির সব ওয়ালগুলো প্রোটেক্টেড, তাই পার হতে গিয়ে বৈষ্ণবী ইলেকট্রিক শক খেয়ে পড়ে যায়। আর আনন্দ সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যায় যে কেউ তার সিকিউরিটি ব্রিচ করার চেষ্টা করেছে। এর জন্য আনন্দ পিছে গিয়ে বৈষ্ণবীকে পড়ে থাকতে দেখে বৈষ্ণবীকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসে। আবার ইন্সপেক্টর কথা শেষে ঘরে ফেরার সময় টবের পাশে টাকা ভর্তি ব্যাগ দেখে সে পুরো চমকছে। এত টাকা ভর্তি ব্যাগ বাইরে কেন? ইন্সপেক্টরের বেশ সন্দেহ হয়। আবার আনন্দ এতক্ষণে বৈষ্ণবীকে উপরে নিয়ে হাত আর মুখ বেঁধে রাখে এবং নিচে নেমে মিসবাকে বলছিল এখন ওকে নিয়ে এখান থেকে চলে যাও, মানে ইন্সপেক্টরকে নিয়ে চলে যেতে বলছে। ইন্সপেক্টর উকি দিয়ে আনন্দ আর মিসবাকে কথা বলতে দেখে সে অন্য কিছু চিন্তা করে। এমনকি একসময় সে ঘরের পিছের দিকে চলে যায়, আর সেখানে গিয়েই সে 2টি কালো গার্বেজ পলি দেখতে পায়। তবে ইন্সপেক্টরের পলি খোলা মাত্রই তার নাকে একটা পচা গন্ধ আসে। ইন্সপেক্টর বুঝতে পারছে এখানে কিছু একটা হচ্ছে। মূলত ইন্সপেক্টর আজ সকালে যখন ডিউটিতে যাচ্ছিল তখন পত্রিকায় দেখেছে 2জন ডাক্তার ইললিগাল কিডনি ট্রেড করছিল, মানে মানুষদেরকে ধরে নিয়ে তাদের কিডনি বের করে তাদেরকে খুন করে কিডনিগুলো বিক্রি করে দিচ্ছিল। কিন্তু এক্স্যাক্টলি কারা করছিল সেই তথ্য সে তখন পায়নি। তাই ইন্সপেক্টর মনে করছে ডক্টর আনন্দী হয়তোবা কিডনি ট্রেড করছে। কিন্তু ওই কালো পলি দুটো ওখানে কিভাবে এলো? মূলত ডক্টর আনন্দ যখন হসপিটাল থেকে ফিরে
সোফায় বসে অ্যাপেল খেতে খেতে টিভি দেখছিল। ওই সময় কেউ একজন বেল বাজায়। আনন্দ দরজা খুলে দেখে দরজার সামনে কেউই নেই। এই জন্য আনন্দ ফিরে আসে। ঠিক তখনই আবার বেল বেজে ওঠে। তা আনন্দ এবার দরজা খুলে একটু সামনে এগিয়ে যায়। আর এই সুযোগে অভিলাষ ভিতরে ঢুকে গিয়েছিল। আনন্দের একটু সন্দেহ হয়েছিল। তাই আনন্দ ভিতরে এসে সিসিটিভি চেক করে দেখে রেইনকোট পরিহিত কেউ একজন ঢুকেছে। কিন্তু কে ঢুকেছিল সেটা আনন্দ তখনও দেখতে পায়নি। আনন্দ ঘরের মেঝের মধ্যে কাদার দাগ দেখতে পায়। তাই একটি ছুরি নিয়ে ওই কাদাকে ফলো করে করে দোতলার ঘরে যেতেই অভিলাষ আনন্দকে আঘাত করে বেহুশ করে ফেলেছিল। আর এরপরই অভিলাষ ঘরের মধ্যে ওই কালো দুটি গার্বেজ পলি দেখতে পেয়ে পলি দুটোকে বাড়ির পিছের দিকে রেখে আসে। তার মানে ওই পলি দুটি আগে থেকে ঘরের মধ্যেই ছিল। মূলত ওই গার্বেজ পলির মধ্যে মেডিকেল ওয়েস্ট ছিল। এমনকি রক্তমাখা ব্যান্ডেজ এবং কটন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যে জন্য ইন্সপেক্টর সন্দেহটা হয়েছে। তাই ইন্সপেক্টর ভিতরে এসে আনন্দকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। ইন্সপেক্টর লক্ষ্য করে আনন্দ যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে সেগুলো দেয়ালে বাঁধিয়ে রেখেছে। তার ভিতরে একটি স্ক্যালপেলও ছিল। অসতর্কতাবশত ইন্সপেক্টর ধাক্কা লেগে সেটি পড়ে গিয়ে ভেঙেও যায়। আনন্দ তখন স্ক্যালপেলটি সাথে রেখে দেয়। এরপর ইন্সপেক্টর কথায় কথায় আনন্দের কাছে জানতে চাচ্ছিল আনন্দ মূলত কিসের ডক্টর। আনন্দ তখন জানায় সে নিউরোলজির ডক্টর আর মিসবা অ্যানেস্থেসিয়ার। ইন্সপেক্টর মূলত আনন্দ এবং মিসবার থেকে কথা বের করার চেষ্টা করছিল। আনন্দ বুঝতে পারছে ইন্সপেক্টর কিছু একটা নিয়ে সন্দেহ করছে, কিন্তু ইন্সপেক্টর খুব চতুর। ইন্সপেক্টর একসময় বলেই বসে, অনেক রাত হয়ে গেছে, তাই আজ রাত আমরা এখানেই থেকে যাই, সকাল হতে চলে যাব। ইন্সপেক্টর মিসবাকেও এখানে থাকতে বলে। আনন্দ বেশি কিছু বলতে পারছে না, কারণ আনন্দ ঘরের মধ্যে বৈষ্ণবীদেরকে আটকে রেখেছে। তাই ইন্সপেক্টরের সাথে খুব বেশি তর্কেও জড়াতে পারছে না। তবে তাদের কথার মধ্যেই মিসবার ওয়াইফ ফাতিমা এসে পড়ে। এই জন্য মিসবা রান্নাঘরের দিকে লুকিয়ে পড়ে আর ইন্সপেক্টর উপরের ঘরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা একটা মদের বোতল ফেলে গেছে। এরপর আনন্দ দরজা খুলে ফাতিমার কাছে জানতে চায়, এত রাতে তুমি এখানে কি জন্য এসেছ? ফাতিমা জানে আমি মিসবাকে অনেকবার কল করছি, ও আমার কল কেটে দিচ্ছে। হসপিটালে খোঁজ নিলাম, সেখানেও নেই। তাই ভাবলাম আপনার এখানে আসতে পারে, কিন্তু এখানেও যেহেতু ও নেই, তার মানে নিশ্চয়ই ওই নার্সের সাথে সময় কাটাতে গিয়েছে। আনন্দ অবশ্য বোঝানোর চেষ্টা করছিল যে তুমি যেমনটা চিন্তা করছো মিসবা ওই ধরনের লোক না। কিন্তু ফাতিমা কাঁদতে কাঁদতে আনন্দের কাছে তার কষ্টের কথাগুলো খুলে বলে যে বিয়ের পর থেকে ও আমাকে অনেক টেক কেয়ার করতো, অনেক ভালোবাসত, কিন্তু ইদানিং ও আমার থেকে দূরে দূরে থাকে। ও আমাকে সাইকো মনে করে। ও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, কারণ ওর তো ওই মেয়েকে চাই। ফাতিমা কথায় কথায় আনন্দের পাশে গিয়ে বসে। এমনকি মদের বোতল দেখে জানতে চাচ্ছিল, আমি শুনেছি আপনি ড্রিঙ্ক করেন না? অবশ্য মদের বোতল পেয়ে ফাতিমা মনের কষ্টে নিজেও কয়েক ঢোক খেয়ে নেয়। অবশ্য আনন্দ ফাতিমা থেকে বোতলটি কেড়ে নেয়। ফাতিমা তখন আনন্দকে বলছিল, ও আমার পিছে পিছে এত কিছু করছে, তাই আমিও পরিবর্তন হয়ে যাব। আমি কেন নিজেকে আগের মতো রাখব? আমিও আমার মন মতো চলব, আমার মন মতো সবার সাথে মিশব। ফাতিমা আনন্দের কাছে যাওয়ার চেষ্টা করে, তবে আনন্দ বুঝতে পেরে ফাতিমাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তবে যতই চেষ্টা করুক, ফাতিমা একসময় আনন্দের খুব কাছে চলে গেলে মিসবা বিষয়টা সহ্য করতে না পেরে ফাতিমার গালে কষে এক চড় মারে। আর মিসবাকে দেখেই ফাতিমা তো অবাক। ফাতিমার কথা, তুমি এখানে বসে মদ গিলছ আর আমাকে মিথ্যা বলছ? এই বিষয় নিয়ে ফাতিমার মিসবার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। অন্যদিকে উপরের ঘরে বৈষ্ণবীর জ্ঞান ফিরেছে। ইন্সপেক্টর ঘরের এদিক ওদিক ঘুরঘুর করতে গিয়ে এই ঘরটি তালাবদ্ধ দেখে দরজায় কান পেতে ভিতর থেকে শব্দ শোনার চেষ্টা করছিল। তখনই সে বৈষ্ণবীর শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে ভিতরে কাউকে আটকে রাখা হয়েছে। তাই নিচে গিয়ে আনন্দকে কষে এক চড় মেরে জানতে চায়, তুই এই বাড়িতে কি করছিস সত্যি করে বল। আনন্দ তো বুঝতে পারছে না ইন্সপেক্টর কিসের কথা বলছে। আনন্দ বারবার বলছে, আপনি কি বোঝাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। কিন্তু ইন্সপেক্টর আনন্দকে মেরেই যাচ্ছে এবং বলছে, তুই এই বাড়িতে গোপনে অর্গান ট্রেড করিস, তুই মানুষের কিডনি বিক্রি করিস, এই জন্যই তুই ঘরের মধ্যে মানুষকে আটকে রেখেছিস। মিসবা অবশ্য প্রতিবাদ করছিল যে ওনার মতো একজন ডক্টরকে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, সে এমন কিছু করে না। ইন্সপেক্টর তখন মিসবাকেও বলে, তুইও তো ওনার সাথে আছিস। আমি সকালে পত্রিকায় দুজন ডক্টরের কথা শুনেছি, তোরাই তাহলে সেই দুজন। এখন আমাকে সত্যি করে বল, তোরা কি করিস? আমি ঘরের পিছনে রক্তমাখা কটন দেখেছি। আনন্দ তখন বৈষ্ণবীদের বিষয়ে বলে যে ওরা আমার বাড়িতে চুরি করতে এসেছিল, এমনকি আমাকে একজন অ্যাটাকও করতে এসেছিল, ওরাই দুজন আমাকে বাঁচিয়েছে। কিন্তু আনন্দের এসব কথা ইন্সপেক্টর বিশ্বাসই করছে না। ইন্সপেক্টর ধারণা করছে আনন্দ তাকে হয়তোবা উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছে। তাই ইন্সপেক্টর আনন্দকে বলেই বসে, আমার কাছে গান আছে, ম্যাগাজিনটা যদি থাকতো না তোকে এখনই শ্যুট করে দিতাম। এতে করে আনন্দ বুঝতে পারে ইন্সপেক্টরের কাছে গুলি নেই।
তাই আনন্দ তার হাতে থাকা স্ক্যালপাল দিয়ে ইন্সপেক্টরের পেটে এলে পাতারি কোপাতে শুরু করে। এমনকি একসময় ইন্সপেক্টরের পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বের হয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে মিসবাহ আর ফাতিমা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। মিসবাহ আনন্দকে বলছিল, স্যার এখন ওনাকে বাঁচানো সম্ভব, চলুন ওনাকে হসপিটালে নিয়ে যাই। আনন্দের কথা যেহেতু ও সবকিছু জেনে গিয়েছে, ওকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। আর দেখো আমরা দুজনই ডক্টর, ওর পেট আমি এমনভাবে কেটেছি ওর নাড়ি ভুঁড়ি পর্যন্ত কেটে গেছে, যে কোনো সময় মারা যাবে, বাঁচানোর চেষ্টা করাটাও বোকামি হবে। আনন্দ এই সব কিছুর জন্য ফাতিমাকে দায়ী করে। আনন্দ ফাতিমাকে বলে, দেখো ফাতিমা, এটা বাটারফ্লাই ইফেক্ট, তুমি মিসবাহকে সন্দেহ করেছ। মিসবাহ আমার সাথে দেখা করতে চেয়েছে, আর আমার সাথে দেখা করতে আসার সময় ওর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে ইন্সপেক্টরের সাথে দেখা হচ্ছে, আর এরপর ইন্সপেক্টর ওর সাথে এখানে এসে আমার হাতে মরেছে, তাই সব কিছুর জন্য তুমি দায়ী। মিসবাহ বুঝতে পারছে আনন্দকে সে যেমনটা ভাবছিল আনন্দ তেমন নয়, তাই মিসবাহ ফাতিমাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আনন্দ মিসবাহর পিঠের মধ্যে ওই স্ক্যালপালটি ছুঁড়ে মারলে মিসবাহ পড়ে যায়। এই সুযোগে ফাতিমা অবশ্য বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। আনন্দ বাইরে এসে দেখে ফাতিমা এতক্ষণে অনেক দূরে চলে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ডক্টর আনন্দ কেন এগুলো করছে? মূলত এর পিছু একটি কারণ আছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ডক্টর আনন্দের স্ত্রী সাবিত্রীর তখন গ্রেড 4 গ্লিওব্লাস্টোমা। একের অধিক সার্জারি করলেও তাকে বাঁচানোর সুযোগ একদমই ছিল না। একজন সার্জন হয়ে আনন্দকেও তখন সেই বাস্তবতা মেনে নিতে হচ্ছিল। তবে আনন্দ তার স্ত্রীকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করে। আনন্দ বাড়িতে গিয়ে বিভিন্ন বই, বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং সব জায়গায় রিসার্চ শুরু করে কিভাবে তার স্ত্রীকে সে বাঁচাবে। অবশ্য অনেক খোঁজার পর আনন্দ একটি উপায় খুঁজে পায়। তবে এই বিষয় নিয়ে চিফ নিউরো সার্জনের সাথে কথা বললে সে আনন্দকে এই সার্জারি করার অনুমতি দিচ্ছিল না। তার কথা, হসপিটালের একটা রুলস আছে, এটা রুলসের বাইরে, তাই আমি কোনোভাবেই তোমাকে সার্জারি করতে দিতে পারি না। আনন্দের কথা, স্যার আমি ডক্টর হয়ে অ্যাটলিস্ট আমার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা তো করব। কিন্তু সে আনন্দকে বোঝায়, তুমি যেমনটা ভাবছো এটা পসিবল না, তার বাস্তবতা মেনে নাও। কিন্তু আনন্দ এত সহজে হার মানার লোক নয়। আনন্দ তার স্ত্রীকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যায়। মূলত আনন্দ এমন একটি প্রসিডিউরের কথা চিন্তা করছে যেটা মেডিকেলে অসম্ভব, মানে আজ পর্যন্ত কেউ এমনটা করার চেষ্টা করেনি। কিন্তু আনন্দ ভাবছিল তার এই প্রসিডিউরটা সফলভাবে সে সম্পন্ন করতে পারলে তার স্ত্রীকে বাঁচাতে পারবে। সাবিত্রী আনন্দকে তখন বোঝায়, তুমি যে স্বপ্ন দেখছ সেটা বাস্তবায়ন করো। সেজন্য যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয় আমার কোনো অসুবিধা নেই। আমি যদি মারাও যাই অন্তত আমার পর বহু মানুষকে তুমি বাঁচাতে পারবে। তাই সাবিত্রী নিজের স্যাক্রিফাইসটি মেনে নিয়েছিল। আর এরপর আনন্দ সে সার্জারি করেছিল ঠিকই, কিন্তু সাবিত্রীকে আর বাঁচাতে পারেনি। ওই সময় আনন্দ সাবিত্রীর ব্রেনটি প্রিজার্ভ করে রেখে দেয়। এরপর কি হয়েছিল সেটা আমরা আস্তে আস্তে জানব। সিন চলে আসে প্রেজেন্টে। ফাতিমা আনন্দের বাড়ি থেকে একটু দূরে এসে বিভিন্ন গাড়ি দেখে লিফট যাচ্ছিল। তখন কেশব নামে এক ড্রাইভার ফাতিমাকে তুলে নেয়। আর এরপর আমরা জানতে পারি এই কেশব আনন্দের হয়ে কাজ করে। এমনকি গাড়িতে তখন অভিলাষের মাও ছিল। তাই কেশব অভিলাষের মা এবং ফাতিমাকে আবার আনন্দের বাড়িতে নিয়ে আসে। এদিকে গায়ত্রীর জ্ঞান ফিরেছে। গায়ত্রী প্রথমে বৈষ্ণবীর হাত পায়ের বাঁধন খুলে দেয়। এরপর তারা পালানোর জন্য চেষ্টা করছিল। এদিকে গায়ত্রীর চশমাটি নেই, তাই গায়ত্রী কিছু চোখেও দেখতে পারছে না। অন্ধকারের ভিতর দিয়ে তারা যখন যাচ্ছিল তখন রক্তের মধ্যে পা পিছলে পড়ে যায়। আর ইন্সপেক্টরের বডি দেখে দুজন চিৎকার করে ওঠে। এতক্ষণে কেশবও অভিলাষের মা এবং ফাতিমাকে নিয়ে পৌঁছে গেছে। এরপর আনন্দ আর কেশব গায়ত্রী, বৈষ্ণবী এবং ফাতিমাকে একসাথে বেঁধে রাখে। গায়ত্রী তখনও বলছিল, তুই কি ভেবেছিস আমাকে আটকে রাখতে পারবি? বাইরে আমার ছেলে আছে, ও আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর এটা শোনার পর আনন্দ গায়ত্রীর কাছে জানতে চায় বাইরে কে আছে, ও এখন কোথায়। গায়ত্রীও বুঝতে পারছিল আনন্দকে বললে হয়তোবা সাগরের কিছু করতে পারে, তাই গায়ত্রী আর কোনো কথাই বলছিল না। কিন্তু আনন্দও জানে কিভাবে কথা বের করতে হবে। আনন্দ গায়ত্রীকে কিছু না বলে বৈষ্ণবীকে মারতে শুরু করে। তাই মার খেয়ে বৈষ্ণবী একসময় সাগরের কথা বলে দেয় যে আমরা একসাথে কাজ করি, ও বাইরে গাড়ির মধ্যে অপেক্ষা করছে। কিন্তু কেশব বাইরে চেক করে দেখে বাইরে কেউই নেই। বৈষ্ণবীর কথা ওর বাইরেই থাকার কথা, হয়তো আপনাদেরকে দেখে পালিয়েছে। আনন্দ জানতে চায় তোমরা কন্ট্যাক্ট করো কিভাবে। বৈষ্ণবী তখন তার ফোনের কথা বলে যে আমরা যখন কাজ শেষ করি আমরা মেসেজ করতেই ও এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তাই আনন্দ বৈষ্ণবীর ফোন খুঁজে বৈষ্ণবীর ফোন থেকে সাগরকে মেসেজ করে যে আমাদের কাজ হয়ে গেছে, আমাদেরকে এখন নিয়ে যাও। এখানে আমরা এটাও দেখতে পাই আনন্দের বাড়ির সামনে আনন্দ একটি জ্যামার সেট করে রেখেছে, যে জন্য ভিতরে নেটওয়ার্ক পায় না। এদিকে সাগর ওই মেসেজটি পাওয়া মাত্রই বৈষ্ণবীদের নিতে আসে।
কিন্তু দরজার সামনে এসে বারবার ডাকলেও বৈষ্ণবী বা গায়ত্রী কেউই দরজা না খোলায় সাগর একটু সন্দেহ হয়। তাই সাগর কার থেকে ওই রিভলভারটি নিয়ে বাড়ির সামনের গেট দিয়ে না ঢুকে বাড়ির পিছের দিকে চলে যায়। এমনকি রেলিং বেয়ে উপরে উঠে দোতলার ঘর দিয়ে ভেতরে ঢুকে যায়। তবে সাগর যেখানে ঢুকেছে এটা মূলত আনন্দের অপারেশন থিয়েটার, মানে আনন্দ সবাইকে এখানে সার্জারি করে, যেখানে আনন্দ অভিলাষকে বেঁধে রেখেছে। আর অভিলাষকে দেখে সাগর যখন অভিলাষকে বাঁচানোর চেষ্টা করবে ঠিক তখনই কেশব এসে সাগরের মুখে এনেস্থেসিয়া দিয়ে তাকে বেহুশ করে ফেলে। আনন্দ মূলত এই অপারেশন থিয়েটারের মধ্যে কী কাজ করে আর কেন করে চলুনের পিছের গল্পটি জেনে আসি। মূলত অভিলাষ যেদিন তার মাকে অ্যাডমিট করে আনন্দকে তার সার্জারি করতে বলেছিল, আনন্দ প্রথমে নিষেধ করলেও অভিলাষের কথা চিন্তা করে অভিলাষের মায়ের সার্জারি করে তাকে সুস্থ করে তোলে। আর এরপরে অভিলাষ আনন্দের কাছে জানতে চাচ্ছিল, স্যার এই মিরাকেল কিভাবে করলেন? শহরের বড় বড় ডক্টররা যখন এই কাজটি করতে পারল না, আপনি কিভাবে করলেন? আপনার মাথায় এটা কিভাবে এলো? আনন্দ তখন অভিলাষকে বোঝায়, আমি কিছু করিনি, শুধু সঠিক ডায়াগনোসিস করেছি। এটা করতে পারলে রোগীকে সুস্থ করা সম্ভব, মানে রোগীর যে রোগ সেটা নির্ণয় করতে পারলেই তাকে সুস্থ করা সম্ভব। একদমই সিম্পল। তবে আনন্দের এসব বোঝার পিছের গল্পটা খুবই ভয়ানক। কারণ কোন রোগীর কোন সিচুয়েশনে তাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে তাকে সার্জারি করতে হবে, আনন্দ সেটা আগে থেকে বোঝার জন্য কেশবের দ্বারা বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে ধরে নিয়ে আসতো আর তাদের মস্তিষ্কে বিভিন্ন জায়গায় আঘাত করে সেই অনুযায়ী তাদেরকে সার্জারি করত। তার মানে একদম প্রথমে যে দৃশ্য আমরা দেখেছিলাম সেটা আনন্দের কথা মতো কেশবই করত। আর এটাই হচ্ছে আনন্দের বড় ডক্টর হওয়ার পিছের গল্প। এর জন্য আনন্দের সার্জারিগুলো শতভাগ সাকসেসফুল হয়। সিন প্রেজেন্টে একদিকে কেশব সাগরকে অপারেশন থিয়েটারে রেডি করে রাখে, আর অন্যদিকে আনন্দ ফাতিমার হাতের বাঁধন খুলে দিয়ে ফাতিমাকে বলে, তোমার প্রতি আমার একটি সফট কর্নার আছে, তোমাকে আমার মারার ইচ্ছা নেই, তাই তুমি যদি আমার শর্ত মানো তোমাকে আমি ছেড়ে দিব। আনন্দ ফাতিমাকে ঘরের মেঝের রক্ত পরিষ্কার করতে বলে, আর এরপর সেই অপারেশন থিয়েটারে চলে যায়। আনন্দ সাগরের সার্জারি করতে করতে অভিলাষকে বলে, আমার প্রত্যেকটি জীবন বাঁচানোর পিছনে এমন ভয়ানক গল্প আছে। আনন্দ অভিলাষকে বলে, আমি এগুলো করি বলেই মানুষের জীবন বাঁচাতে পারি। আমি যতগুলো সার্জারি করেছি প্রতিটি মানুষকে বাঁচানোর পিছনে ঠিক এমন গল্প আছে। মানে আনন্দ যাদেরকে ধরে এনে তাদের উপর তার এক্সপেরিমেন্ট চালিয়েছে তাদের জন্যই সে পরবর্তীতে হসপিটালে অ্যাডমিট হওয়া ওই রোগীদেরকে ট্রিটমেন্ট করতে পেরেছে, মানে তাদের জীবন বাঁচাতে পেরেছে। তাই আনন্দের ধারণা তার মতো ডক্টরকে পৃথিবীর অনেক প্রয়োজন। মূলত আনন্দ সেদিন সাবিত্রীকে বাঁচাতে পারেনি, ওই সার্জারিতেই সে ফেল করেছিল। এরপর থেকে যতগুলো সার্জারি করেছে সবগুলো সার্জারি সে সাকসেস। তবে আনন্দ অভিলাষের কাছে জানতে চায়, তুমি আমার ব্যাপারে কিভাবে জানতে পারলে? অভিলাষ তখন জানায়, শহরের সব ডক্টররা যখন ব্যর্থ হলো তখন ডক্টর আনন্দ তার মাকে সুস্থ করল। আর ডক্টর আনন্দের এমন চিন্তাধারার পিছে কী রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্য অভিলাষ আনন্দকে ফলো করতে শুরু করে। আস্তে আস্তে অভিলাষ লক্ষ্য করে কেশব আনন্দের বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে নিয়ে আসছে, আর পরবর্তীতে আবার নিয়েও যাচ্ছে। এতে করে অভিলাষের সন্দেহ হয়। আর সেই বৃষ্টির রাতে আনন্দ যখন বাড়ি থেকে বের হয়েছিল অভিলাষ আনন্দের বাড়িতে ঢোকার প্ল্যানটি করে, কিন্তু আনন্দ ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে অভিলাষকে যখন পেয়ে গিয়েছিল তখন আনন্দ অভিলাষকে নিচে নিয়ে আসে। অভিলাষও তখন আনন্দকে জানায়, আমি মূলত আপনার সাকসেসের পিছের রহস্য জানতে আপনার মতো ডক্টর হতে আপনাকে ফলো করছিলাম। আনন্দ ভালো করে জানত অভিলাষ তার সব কিছু জেনে গেছে। তাই আনন্দ অভিলাষকে খাবার দেওয়ার কথা বলে অভিলাষকে অজ্ঞান করতে ইঞ্জেকশন দিতে চাচ্ছিল, কিন্তু অভিলাষ সেটা বুঝতে পেরে আনন্দের মাথায় আঘাত করে আনন্দকে সেন্সলেস করে ওই কাপবোর্ডের মধ্যে আটকে রাখে। এই ছিল মূলত ওই সময়ের রহস্য। আনন্দ অভিলাষকে এটাও বলে, আনন্দ এখন পর্যন্ত সাবিত্রীর ব্রেনটি এই জন্যই প্রিজার্ভ করে রেখেছে যাতে তার এক্সপেরিমেন্ট শেষ হলে সে সাবিত্রীর ব্রেনটি কাজে লাগিয়ে সাবিত্রীর মেমোরিটি আবার ব্যাক করতে পারে। এই জন্যই সে এত মানুষের সার্জারি করছে। আর আনন্দ এ পর্যন্ত যতগুলো সার্জারি করেছে সে সব কিছু এই ডায়েরির মধ্যে লিখে রেখেছে, মানে এই ডায়েরিটাই তার রিসার্চ পেপার। একবার কমপ্লিট হয়ে গেলে সে অসম্ভবকে সম্ভব করতে পারবে। একদিকে আনন্দ অভিলাষকে এই গল্প বলছে, আর অন্যদিকে কেশব ফাতিমার কাছে যাওয়ার চেষ্টা করছে। কেশব মূলত ফাতিমাকে একা পেয়ে কেশব নিজেকে ধরে রাখতে পারছে না, তাই কেশব ফাতিমাকে আজে বাজে প্রস্তাব দিচ্ছে। এদিকে আনন্দ অভিলাষের কাছে যেতেই অভিলাষ আনন্দকে ধরে ফেলে। ভিতর থেকে শব্দ হয়। কেশব যখন সেদিকে যেতে যাবে তখন ফ্লোরের রক্তে পা পিছলে কেশব ফ্লোরের মধ্যে পড়ে গেলে কেশবের কয়েকটি দাঁত ভেঙে যায়।
আর এই সুযোগে ফাতিমাও কেশবের মাথায় আঘাত করে কেশবকে সেন্সলেস করে ফেলে। এর মধ্যে আনন্দ এসে পড়ে। তবে আনন্দ এসে দেখে ফাতিমা আর বৈষ্ণবী দুজনের একজনও নেই, কারণ দুজনই লুকিয়ে আছে। আর আনন্দ যখন তাদেরকে খুঁজতে যাবে ঠিক তখনই আচমকা দুজনই আনন্দের উপর হামলা করে। মিসবাকেও দেখা যায় আনন্দকে মারার জন্য গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে আসছে। মিসবার কথা তোর মতো মানুষের বেঁচে থাকার অধিকারই নেই। তবে মিসবার যখনই আনন্দকে মারতে যাবে আনন্দ সাগরের কাছে পাওয়া রিভলভার দিয়ে মিসবার বুকে শ্যুট করে দেয়। এরপরই গাইডটি তার পাশে থাকা মেন সুইচটি বন্ধ করে দেয়। আর আনন্দ যতক্ষণে সুইচটি অন করে ততক্ষণে সবাই মিসবাকে নিয়ে অন্য একটি ঘরে চলে গেছে। আনন্দ বুঝতে পারছে ওরা আনন্দকে মারার চেষ্টা করবে। তা আনন্দ প্রথমে ফার্স্ট এইড নেয়। এরপর ঘরের জানালা দরজা সব বন্ধ করে মেন সুইচটিও বন্ধ করে দেয়। আনন্দ একটি নাইট ভিশন গ্লাস লাগিয়ে বাড়ির মধ্যে থাকা গোপন একটি চেম্বারে প্রবেশ করে। মূলত এই চেম্বার দিয়ে তার ওটিতেও যাওয়া যায় এবং অন্যান্য ঘরেও প্রবেশ করা যায়। তাই আনন্দ প্রথমে তার ওটিতে যায়। এদিকে সবাই মিসবাকে বাঁচানোর চেষ্টা করছে, আবার নিজেদেরকেও বাঁচাতে হবে। গায়ত্রীও সাগরের কথা জানতে চাচ্ছিল যে সাগরকে কোথায় রাখতে পারে। অভিলাষও ওটি থেকে ওই রুমের মধ্যে এসে পড়েছে। অভিলাষ গায়ত্রীকেও জানায় যে সাগরকেও মেরে ফেলেছে। তবে গায়ত্রী সাগরকে শেষ একবার দেখতে চাচ্ছিল, কারণ টাকার লোভ দেখিয়ে সেই সাগরকে এনেছে। এখন তার বোনকে সে কী জবাব দিবে। এমনকি মিসবাকে বাঁচাতে হলেও ওটি থেকে মেডিসিন এবং ফার্স্ট এইড বক্স আনতে হবে। অভিলাষ সেই ঘরের মধ্যে কি বলছে আনন্দ দরজায় কান পেতে সবই শুনছিল। তাই অভিলাষরা ওই ঘরে যাবে শুনেই আনন্দ ওই চেম্বারে লুকিয়ে পড়ে। আর এরপরে অভিলাষরা ওই ওটির মধ্যে প্রবেশ করে। একদিকে অভিলাষ ওটির থেকে বিভিন্ন মেডিসিন এবং প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছিল, আর অন্যদিকে গায়ত্রী সাগরকে একবার ছুঁয়ে দেখছে। কারণ গায়ত্রীর তো চশমা নেই, সে তো দেখতে পাচ্ছে না। তবে সাগরের এই অবস্থা জানার পর গায়ত্রীর রাগে এবং ক্ষোভে আনন্দের প্রিজার্ভ করার সকল ব্রেনগুলো সেখান থেকে ফেলে দেয়। এরপর তারা সবাই মিসবার কাছে ফিরে সবাই মিলে প্ল্যান করে তাদের বাঁচার একমাত্র উপায় আনন্দকে মারা। কারণ আনন্দকে না মারলে আনন্দ তাদেরকে মেরে ফেলবে। তাই তারা আনন্দকে খুন করার প্ল্যান করে। তারা সবাই একে অন্যের হাত ধরে অন্ধকারের মধ্যে চলার চেষ্টা করে, কিন্তু আনন্দ সবকিছু শুনতে পাচ্ছে আর নাইট ভিশনের মাধ্যমে সে সবকিছু দেখতেও পাচ্ছে। তাই আনন্দ একটি সোর্ড নিয়ে তাদের মধ্যেই প্রবেশ করে। বাইরেও তখন বিদ্যুৎ চমকাচ্ছিল। তাই বিদ্যুৎ চমকাতেই আনন্দকে দেখতে পেয়ে সবাই যার যার মতো ছুটে যায়। এরপর আনন্দ প্রথমেই মিসবার শরীর থেকে মিসবার মাথাটি কেটে ফেলে। আনন্দ ফাতিমাকে ধরে ফেলে এবং ফাতিমাকে বলে, তুমি ওর মতোটা মানুষের জন্য এত রাতে এত কষ্ট করে এত দূর এসেছ, কিন্তু ও তোমাকে ডিজার্ভ করে না। সত্যিটা কি জানো? তুমি যেটা সন্দেহ করেছিল সেটাই সঠিক। ও ওই মেয়েটার সাথে ফিজিক্যালও করেছে। ঘরের মধ্যে তখন অন্ধকার। সবাই শুধু আনন্দের কথা শুনতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। অভিলাষের কাছেও আনন্দের সেই ডায়েরিটি ছিল। তাই অভিলাষ আনন্দকে ভয় দেখাচ্ছিল, তুমি যদি আমাদের যেতে না দাও আমি এই ডায়েরি নষ্ট করে ফেলব। আনন্দের কথা ডায়েরি নষ্ট করলে কি হবে? আমি তো ওই ডায়েরি শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য লিখেছিলাম। আমি নিজে তো হাতে কলমে সব শিখেছি, আমার আর ডায়েরির প্রয়োজন নেই। আনন্দ কথা বলছিল আর অভিলাষের কাছে আগাচ্ছিল। এর মধ্যে গায়ত্রী তার চশমা খুঁজে পায়, আর চশমা পরা মাত্রই পাশে ওই ইনহেলারটিও দেখতে পায়। আবার আনন্দ যখনই অভিলাষকে মারতে যাবে ফাতিমা আনন্দের কপালে একটি ছুরি মেরে দিলে এই সুযোগে আনন্দের থেকে চাবি নিয়ে বৈষ্ণবী চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। গায়ত্রীও ইনহেলার নিয়ে আনন্দের পিছিয়ে অপেক্ষা করছে, মানে আনন্দ ঘোরা মাত্রই তাকে বেহুশ করে ফেলবে। তবে এখান থেকে সিন চলে যায় এই ঘটনার 6 মাস পর। আমরা বৈষ্ণবীকে দেখতে পাই। বৈষ্ণবী অফিস শেষ করে বাড়ি ফিরছে। অন্যদিকে অভিলাষকে দেখা যায় অপারেশন থিয়েটার দাঁড়িয়ে আছে। তবে যে ব্যক্তি অপারেশন করছে অভিলাষ তার মধ্যে বারবারই আনন্দকে দেখতে পাচ্ছে। অভিলাষের মাথার মধ্যে শুধু আনন্দের বিষয়টি কাজ করছে। সে ওই দৃশ্য কল্পনা করছে, এমনকি একসময় সে জ্ঞানও হারায়। এদিকে বৈষ্ণবী বাড়িতে ফিরেই দেখে আনন্দ এসে তার বোনের সাথে কথা বলছে। ওই রাতে মূলত বৈষ্ণবীরা টাকার ব্যাগটি সেখানে ফেলে এসেছিল। আনন্দ সেই ব্যাগটি দিতে এসেছে। যাওয়ার সময় আনন্দ বলছিল, আমি ভয় পাচ্ছিলাম তুমি হয়তোবা সবাইকে বলে দিবে, কিন্তু তুমি কাউকে বলনি, তাই আমি তোমাকে এটা গিফট করলাম। আর এরপর যদি তুমি কাউকে কিছু বলার চেষ্টা করো তাহলে তো আমার সম্পর্কে ভালো করে জানো। আমি তোমাকে 24 ঘন্টা নজরে রাখব। তবে বৈষ্ণবী শুধু আনন্দের কাছে জানতে চায়, আপনি ওদের সাথে কি করেছিলেন? এখানে আমাদের দেখানো হয় ওই রাতে বৈষ্ণবী যখন ওই চেম্বারের মধ্যে ঢুকে পড়েছিল আনন্দ তখন গায়ত্রী আর ফাতেমাকে খুন করেছিল। কিন্তু অভিলাষকে না মেরে আনন্দ অভিলাষের সার্জারি করে অভিলাষের মেমোরি অল্টার করে দেয়।
মূলত আনান যে রিসার্চগুলো করছিল তার জন্য তার আরও 6 জনের সার্জারি করার প্রয়োজন ছিল। তাই ওই দিন সবাইকে একসাথে পেয়ে আনান সবার সার্জারি করে তার পুরো এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে পেরেছিল। এমনকি অভিলাষী ছিল আনন্দের প্রথম এক্সপেরিমেন্ট, যে জন্য ওই মুহূর্তে এক্স্যাক্টলি কী ঘটেছিল অভিলাষের ওই বিষয়টি এখন মনে নেই। তবে কিছু কিছু বিষয় অভিলাষের যখন মনে আসে তখন অভিলাষ কনফিউজড হয়ে যায়। এর কয়েকদিন পর দেখা যায় ডক্টর আনান সহ আরও কয়েকজন ডক্টর অল্টারিং মেমোরি মডিউলে সাকসেসফুল হয়েছে, আর এর ভিতর দিয়ে সিরিজটা শেষ হয়। তো সিরিজটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।